সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, একই সাথে দর্শক আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে। এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম, সকালের বাংলাদেশ অর্থাৎ শুক্রবারের সকালের বাংলাদেশ একটু আলাদাভাবে ভিন্নভাবে সাজানো হয়, এবং যেটির কারণে ভিন্নভাবে সাজানো হয় আমরা বলি। আমাদের সাথে যুক্ত থাকেন একজন অতিথি এবং তার সাথে গান হয়, গল্প হয়, আড্ডা হয়। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী নসরিন তাবাসসুম শরণ। আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আমাদের প্রথমে জানার জায়গা থাকে যে আসলে আপনার সকালটা কিভাবে আপনি শুরু করেন? সকালে উঠে আগে কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করে শুরু হয়। তারপরে উঠে মানে দৈনন্দিন কার্যকলাপ মানে যেভাবে শুরু হয় সেভাবেই, কিন্তু ফার্স্টে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুকিং, এটা দিয়ে শুরু হয়। আমরা যেটা জানতে চাই আসলে চর্চাটা কখন হয়, রেওয়াজটা কখন হয়, সেটা সকালেই হতে হয় এমন তো আর বিষয় না। না, আসলে সকালবেলা অনেকের হয় কি যে সবাই ম্যাক্সিমামকে আমি দেখেছি যে রেওয়াজের সময়টা বা প্র্যাকটিসের সময়টা সকালে ঠিক করে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, সবার জন্য সেটা প্রযোজ্য নয়। অনেকের মানে এক একজনের তো এক এক ধরনের মানে সমস্যা থাকে, প্লাস নিয়ম বা অভ্যাস এক একজনের এক এক রকম। সো আমি কখনোই সকালে রেওয়াজ করাটা প্রিফার করি না। আমি রেওয়াজ করলে সেটা সন্ধ্যায় বা বিকালের দিকে এরকম সময় করি। একদমই। বাহ, শুনে আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিতেন যে আপনি ঠিক কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সব ধরনেরই গান গাইতে পছন্দ করি। পঞ্চকবি বা ধরেন যে একদম মাটির গান যেগুলো, এবং দেশের গান, আধুনিক গান সব, কিন্তু বেসিক্যালি আধুনিক গানটা আমি বেশি গাই, পুরোনো দিনের গানগুলো। আর পঞ্চকবির গানগুলো মাঝে মাঝে গাওয়া হয়। তো একটা গান দিয়ে আমরা শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা স্মরণের ছোটবেলাকে স্মরণ করব। আচ্ছা, আমি প্রথমে যে গানটি দিয়ে শুরু করছি এটা একটা প্রার্থনা সঙ্গীত। হ্যাঁ, আমাদের পঞ্চকবির মধ্যে একজন বিখ্যাত কবি রজনীকান্ত সেন, ওনার একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। অকুল
দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। পুরো আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেল একদম মনে হচ্ছে যে এখানে কোনো একটা মানে প্রার্থনার জায়গায় আবেদন, বসে আছি। একদমই। আমার মনে হচ্ছিল যে একটু পরিশুদ্ধ করো নিজেদেরকে, বা আমাদেরকে একটু একদম নিজেকে সঁপে দাও। সেই আবেদনটা আমরা স্মরণের মাধ্যমে শুনছিলাম। এই যে সঙ্গীতের একটা প্রভাব থাকে, সঙ্গীতের একটা শক্ত অবস্থান থাকে, সঙ্গীতের একটা ভাষা থাকে, এই ভাষাটাই কি আসলে স্মরণকে বেশি আন্দোলিত করে, উচ্ছ্বসিত করে সঙ্গীতের পথে হাঁটতে? আমরা যদি আপু যেটা বলছিলেন যে একটু স্মরণের ছোটবেলার কথা স্মরণটা করি, ঠিক এরকম ভাবেই কি শুরুটা হয়েছিল, বা সেই জার্নিটা কেমন? হ্যাঁ, এইভাবেই শুরু হয়েছিল, কারণ আমরা তো পারিবারিকভাবেই সঙ্গীতের সাথেই সবাই যুক্ত। আচ্ছা। হ্যাঁ, অনেকে মানে আমাদের পরিবারে যেটা হয়েছে যে প্রফেশনালি অনেকে নেননি, কিন্তু আমি প্রফেশনালি নিয়েছি, কিন্তু তারপরেও প্রফেশনালি না নিলেও গানের সাথে কিন্তু ওতপ্রোতভাবে সবাই জড়িত। হ্যাঁ, একদম 3 প্রজন্ম ধরে আমাদের পরিবারে গান বাজনা চলে আসছে। তো সম্পূর্ণ পারিবারিক উৎসাহে এবং অনুপ্রেরণায় গানের সাথে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে গানের বাণী আসলে আন্দোলিত করে কিনা, মানে একজন শিল্পী বা সঙ্গীতপ্রেমী মানুষ নয়, আমার মনে হয় গান এমন একটা জিনিস সুরের মাধ্যমে মানুষের অন্তরে পৌঁছায়। তো গানের কথাগুলো সুরের মাধ্যমে মানুষের মনকে আন্দোলিত করবেই। গানের কিন্তু সেই পাওয়ারটা আছে, সেই এনার্জিটা আছে। এবং আমরা একটু আগে যেমন কথা বলছিলাম, গানটা শুরু হওয়ার পরে পুরো আবহাওয়াটাই একদমই বদলে গেছে। স্মরণের কোন একটা প্রিয় গান? অনেক গান নিশ্চয়ই আছে, পঞ্চমীর অন্য কোন একটা গান এখন আমরা যেটা শুনবো। আচ্ছা, প্রিয় গান বলতে আসলে কি, গান সব কয়টাই আমার ভালো লাগে, কারণ এক এক গানের এক এক রকম ফ্লেভার। হ্যাঁ, কোনো গান হয়তো কাঁদাতে পারে, কোনো গান হাসাতে পারে, আবার কোনো গান হয় না যে অনেক বেশি ইন্সপিরেশনের জন্য। যেমন আমরা যখন 1971 সালে চলে যাই, তখন কিছু কিছু গান যেমন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আন্দোলিত করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এক একটা গান এক এক রকম ভাবে পছন্দ। তো আমি এখন যে গানটি গাইবো, এটা আজকের দিনের সাথে ভীষণভাবে ম্যাচ করে যাবে, কারণ আমরা জানি যে আজকে সকাল থেকে প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি এখন একটা বৃষ্টির গানই গাবো। তো যে গানটি গাইছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুকুল দত্ত, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, আর গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। আর এটি মণিহার চলচ্চিত্রের গান। তো সেই গানটি এবার আমি গাওয়ার চেষ্টা করছি। আষাঢ় শ্রাবণ মানে না তো ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারে মন জ্বলে তারায় তারায়। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারে মন জ্বলে তারায় তারায়। আমার মন কেন শুধু আকুলায়, বড় যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার
তোমাকে আমার মনে পড়েছে। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। চোখের জলে দেবে সুখ এলো তাই, আজ মন মোহনায় মিশেছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। অসাধারণ, মানে আজকের ওয়েদারের জন্য এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে আমরা বলতে পারি। একদমই। এবং মুগ্ধতা নিয়ে শুনছিলাম যে আবেদনটা শুরু হয়েছিল প্রার্থনার মাধ্যমে, সেটি আবার শূন্যতায় পরিণত হয়েছে আমাদের এখানে। মুগ্ধতা নিয়ে এখন মানে স্মরণে আমরা জানি যে গানের যে এখন আসলে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম কিন্তু হয়েছে। আগে কিন্তু আমাদের শুধুই ছিল যে মঞ্চ এবং টেলিভিশন এবং রেডিও, এখন কিন্তু ইউটিউব এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে গান আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো সেখানে কি আসলে প্রফেশনাল শিল্পীর সংখ্যা বেড়েছে কি মনে হয়? প্রফেশনাল শিল্পীর সংখ্যা বাড়েনি, ভাইরাল শিল্পীর সংখ্যা বেড়েছে। কারণ সোশ্যাল মিডিয়াটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে মানুষ এখন সবার মধ্যে একটা কম্পিটিশন চলে, আমি কিভাবে ভাইরাল হব। হ্যাঁ, একটা জিনিসের যে স্থায়িত্ব মানে থাকবে, যেমন আমরা যে গানগুলো গাইছি এগুলোর কিন্তু একটা স্থায়িত্ব আছে, আমাদের পরের প্রজন্ম কিন্তু এই গানগুলো গাইবে। কিন্তু এখন যে ভাইরাল গানগুলো বের হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে ভাইরাল হওয়ার সাথে সাথে কয়েকদিন প্রচণ্ড রকমের চলছে, সবাই টিকটক করছে, লাইকই করছে, কেউ নাচানাচি করছে, ভিডিওগুলো দিয়ে ফেসবুকে ভিডিও দিচ্ছে, পোস্ট করছে, আপলোড করছে, বাস তারপর কিন্তু এটার কোনো অস্তিত্ব থাকে না। তো মানে এখন সোশ্যাল নেটওয়ার্ক এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে স্থায়িত্ব জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, পুরো ভাইরাল দিয়ে মানে জিনিসটাকে অস্থায়ী করে ফেলছে। কিন্তু শোনো, অনেকে আবার বলছে যে আগে আপু যেমন বলছিলেন যে প্ল্যাটফর্মটা কম ছিল, ফলে অনেক মেধাবী শিল্পী থাকলেও তাদের অনেকটা সময় অনেক বড় হয়ে ওঠার সুযোগটা ছিল না। এখন যেহেতু প্ল্যাটফর্ম বেড়েছে, একজন প্রত্যেক শিল্পীরই কিন্তু নিজস্ব একটা চ্যানেল আছে, সে তার মাধ্যমে তার যে অংশটুকু সেটি কিন্তু তিনি উপস্থাপনের একটি জায়গা থাকছে, ফলে তার সারাউন্ডিংয়ে যে দর্শকরা থাকে, তাকে যারা পছন্দ করেন, তাদের কিন্তু একটা নিজস্ব বলয় থাকে, সেই বলয়ে নিজেকে উপস্থাপন করা একজন শিল্পী, সেটি একটি সহজ হয়েছে অনেকে মনে করেন। না, সেটা তো অবশ্যই, কারণ প্ল্যাটফর্ম যে তৈরি হয়েছে এত রকমের, আমি আসলে 100% সেটাকে সাপোর্ট করি। কিন্তু আমরা একটা জিনিস সবাই জানি যে যে কোনো জিনিস ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে। সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু চাইলে আমরা ভালোভাবে ইউজ করতে পারি, আবার চাইলে কিন্তু খারাপভাবেও, এবং সেটা কিন্তু করছি। যেমন সোশ্যাল মিডিয়ায় আমি গানের বাইরে যদি চিন্তা করি, বিভিন্ন রকমের সামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন রকমের জনসেবামূলক কার্যকলাপ, যেমন কারোর রক্তের প্রয়োজন, এ পজিটিভ বি পজিটিভ, এটা আমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছি। প্লাস কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে আমরা কিন্তু এটা সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছি এবং আমরা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছি। এটা না থাকলে কিন্তু আমরা কখনোই সেটা পারতাম না। সেটা শুধু গানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সবকিছুর ক্ষেত্রে। আবার আমরা দেখছি না প্রতিনিয়ত ফেসবুক হ্যাকিং হচ্ছে, কত রকমের সাইবার ক্রাইমে ভরে গিয়েছে এবং কত মানুষকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। তো আমাদের এত রকমের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গানের প্ল্যাটফর্মগুলো 100% আমি মানে সাপোর্ট করি, কিন্তু আমরা চেষ্টা করি সেটাতে ভালো কোনো একটা কন্টেন্ট দিতে। এমন না যে আমি কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে গেলাম আবার কয়েকদিনের মধ্যে ভ্যানিশ হয়ে গেলাম, এরকম কোনো কিছু না। আমরা পজিটিভ ভাবে যদি আমরা ইউজ করতে পারি এবং পজিটিভ কোনো কিছু যদি আমরা দর্শকদেরকে দিতে পারি, তাহলে অবশ্যই সেই প্ল্যাটফর্ম। এবং যেটা আসলে আপনি বলছিলেন যে কোনো একটা গান একটা দীর্ঘ সময় যখন থাকে, যখন সে স্থায়ী হয়ে যায়,
স্থায়িত্ব পায় তখন কিন্তু সে আসলে অমরত্বটাও পাচ্ছে এটা এবং শিল্পীর জন্য প্রজন্মের অনেক পর বড় প্রজন্ম পাওয়া। কিন্তু শিল্পীরা সেই অবশ্যই। গানটা কিন্তু গেয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। আমরা আরেকটা আরেকটা গান গান শুনবো। আচ্ছা, এখন যে গানটি গাইছি এটা বাংলাদেশেরই একটা চলচ্চিত্র, ছন্দ হারিয়ে গেল। হ্যাঁ, তো এই চলচ্চিত্রের একটা গান গাইছি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার পারভেজ। আর এই গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না, মরণে রাঙা পাখি উড়ে সে গেল নাকি সে কথা জানা হলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না। দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কেন যে এত ছলনা, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না। যত তুমি অভিমানী, ভিতরে দুয়ার খোলা জানি, যত তুমি অভিমানী, ভিতরে দুয়ার খোলা জানি, চোখের ভাষাতে আজকে না হয়, চোখের ভাষাতে আজকে না হয়, মনের কথা বলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না, আবেশে রাঙা পাখি উড়ে সে গেল নাকি সে কথা জানা হলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া হলো না। গানের কথাগুলো কত সুন্দর। এই আমরা আসলে গানের সুর নিয়ে কথা বলছিলাম, গানের স্থায়িত্ব নিয়ে কথা বলছিলাম। গানের কথাতে আমরা প্রথমেই বলেছি যে গানের কথাই আসলে আমাদেরকে গানের প্রতি আকৃষ্ট করে। আমাদের আগের যারা মানে গীতিকার ছিলেন তাদের সাথে এখনকার সময় যারা গীতিকার আছেন তাদের কিন্তু বেশ পার্থক্য। সাহিত্যের ছাত্র হিসেবে আসলে কি মনে হয় যে আসলে আমাদের পড়াটা কমে গেছে, সেই জন্য সেটা আসলে গানের ছেলের প্রতিফলন কম হচ্ছে? টেন্ডেন্সি চেঞ্জ হয়েছে। আগের আচ্ছা। দিনে যেমন গীতি কবিরা চিন্তা করতেন আমি একটা গান লিখব, সেই গানটা এমন হতে হবে যে ফিল্মের গান যদি হয় যেন মনে হয় যে ওই ফিল্মের যে ক্যারেক্টারটা তার লাইফের সাথে একদম 100% ম্যাচ করে যেতে হবে যদি ফিল্মের গান হতো। আর ফিল্মের বাইরে যদি হতো তাহলে তাদের টার্গেট থাকতো এমন যে কয়েক প্রজন্ম ধরে যেন এটা চলে যায় এবং এটা একটা কালজয়ী গান হয়ে যায়। কিন্তু এখন কিন্তু সেই টার্গেটটা থাকছে না। আমি কিন্তু ঘুরে ফিরে আবার একই কথায় আসতে হবে। এখন যারা গান লিখছে, হ্যাঁ অনেক ভালো গীতিকবি কিন্তু এখনও আছেন যারা অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এবং ভালো ভালো গান লিখছেন, আমরা সেগুলো পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে না যে একদম
স্কুল কলেজের প্লাস ইউনিভার্সিটির একদম তরুণ তরুণ যারা ছেলেরা আছে মেয়েরা আছে এরা এমন এমন কথা গানের কথা লিখছে যে মনে হচ্ছে যে আজকে লিখছে তো কালকের মধ্যে হারিয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। মানে একটু বেশি মানে কথাগুলো আমি যে শব্দটা বলতে চাচ্ছিলাম ওটা আমি এবারে স্কিপ করলাম, যে বেশি সহজ, কিন্তু ওই শব্দটা না বলাই শ্রেয়, এই জন্য আমি একটু শব্দটা বাদ দিলাম। কিন্তু সহজ মনে হয় যেটা স্থায়িত্ব কম। শরণ, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করতে চাই। আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্ম জিজ্ঞেস করছিলাম, আমরা নানা ধরনের রিয়েলিটি শো দেখি। আপনি খুদে গান রাজ্যের থেকে এসেছেন, সেই কাজগুলো এখন মনে হয় একটু কম হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েক বছর আগেও যেটি প্রচলনটা একটু বেশি ছিল, প্রভাবটা বেশি ছিল, এখন হলেও সেই প্রভাবটা আমরা দেখছি না। অথবা যারা আসছেন তারা, আপনারা যারা এসেছেন তাদের একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু এখন যারা আসেন বা যাদেরকে নিয়ে আয়োজনটা করা হয় তেমন তাদেরকে আমরা জায়গাগুলো, উত্তরণের জায়গাগুলো দেখতে মেইন স্ট্রিমে আসলে আমরা তাদেরকে আমরা পাচ্ছি না, কম পাচ্ছি। মানে এইটা কেন? যেহেতু আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম পার হয়ে এসেছেন, আপনি ভালো বলতে পারবেন জায়গাটা। এটার সবথেকে বড় কারণটা হচ্ছে যে এত বেশি পরিমাণ টিভি চ্যানেল হয়েছে, রেডিও স্টেশন হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম এত পরিমাণে হয়েছে, এবং এত রকমের সোশ্যাল মিডিয়া এসেছে, ফেসবুক এসছে, ভাইবার এসছে, হোয়াটসঅ্যাপ এসছে, ইমো এসেছে, তারপরে আবার দেখা যাচ্ছে এখন ইনস্টাগ্রাম এসেছে, ইউটিউব এখন হাতের মুঠোয়, গুগল এসেছে, সব কিছু হাতের মুঠোয়। তো আগে আমরা যে সময় বের হয়েছি বা আমাদের আগে যারা রিয়েলিটি শো থেকে এসছেন, একটা নির্দিষ্ট টিভি, মানে সেই সময় টিভি চ্যানেল কিন্তু খুব কম ছিল, খুবই কম ছিল, এবং সেই সময় প্রচণ্ড ফেমাস ছিল হচ্ছে রেডিও এফএম। কিন্তু ফেসবুক থেকে শুরু করে যে সোশ্যাল নেটওয়ার্কগুলোর নাম বললাম, এগুলো এতটা কিন্তু জনপ্রিয় ছিল না। তো যার কারণে মানুষের টার্গেট থাকতো, মূল লক্ষ্য ছিল যে ওই চ্যানেলটা আমি দেখব বা এই রিয়েলিটি শোটা আমি দেখব, এইখানকার এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের গান আমি শুনবো। কিন্তু এখন এত বেশি টিভি চ্যানেল হওয়ার কারণে মানে দেখা যাচ্ছে যে একটা চ্যানেল আরেকটা চ্যানেলের সাথে এক রকমের কম্পিটিশনের মাধ্যমে রিয়েলিটি শোগুলোর আয়োজন করছে, এবং গণহারে সব শিল্পী রিলিজ দিচ্ছে, একদম ইয়াং শিল্পীরা। তো দেখা যাচ্ছে যে দর্শক এবং শ্রোতারা কোন চ্যানেল ছেড়ে কোন চ্যানেল দেখবে, বা কোন রিয়েলিটি শো ছেড়ে কোন রিয়েলিটি শোর প্রতিযোগীদেরকে ভোট করবে, SMS করবে, কোন কাকে সাপোর্ট করবে, এবং দেখা যাচ্ছে যে নামই অনেককে জানি না। এত হাজার হাজার মানুষের মধ্যে আমার নির্দিষ্ট কখনোই কারোর নাম মনে থাকা সম্ভব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমরা যদি একটু সারমর্মটা আনি, যে প্রতিযোগিতা করতে গিয়ে আমরা গুণগত মানটাকে হারিয়ে ফেলছি, মানে কোয়ালিটির থেকে আমরা কোয়ান্টিটিটাকে বেশি প্রায়োরিটি দিতে যাচ্ছি। আমি একটা ঝটপট গান শুনে ফেলতে চাই শরণ, খুব ছোট করে। এবারে যে গানটি গাইছি, আজকে তো ম্যাক্সিমাম সব ফিল্মের গান গাওয়া হলো, তো এবারও একটা ফিল্মের গানই গাইছি। এটা ফিল্মের নাম হচ্ছে ছোট করে গাইবেন, কাছকাটা হিরে। আর গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। আর গানটির মূল শিল্পী দুজন, সাবিনা ইয়াসমিন এবং রওশন আরা মুস্তাফিজ। সেই গানটি গাইছি এবার। চলো টলো মলো দুটি চোখে তোমার ছবিটি মনে পড়ছে, ও মাধবী গো থাকো মোর অন্তরে, চলো টলো মলো দুটি চোখে তোমার ছবিটি মনে পড়ছে, ও মাধবী গো। কতকাল ছিলে যদি অনেক দূরে
আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাই, শরণ কিন্তু দারুণ গান গায় না, শুধুমাত্র সে লেখালেখিও ভালো করে। শরণের বইও আছে, আমরা নিশ্চয়ই সেটি কিনবো। তবে এই মুহূর্তে আমাদেরকে যেটি করতে হবে, শরণ আমাদের হাতে একদমই সময় নেই, আমরা বিদায় নিচ্ছি। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি, তবে আমরা শরণের গান শুনতে শুনতে বাড়ি ফিরবো এবং আপনাদেরকে প্রতিনিয়ত যেই কথাটি বলি যে বাংলাদেশের জন্য প্রতিদিন ছোট ছোট করে হলেও কিছু কাজ করুন, যেটিতে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। একদম, কারণ আপনি এগিয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ, আপনি জিতে গেলে জিতে যায় বাংলাদেশ। শরণ, এক বাক্যে যদি কিছু বলতে চান দর্শকদেরকে, একদমই এক বাক্যে, এবং তারপরে আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। এক বাক্যে যদি বলতে যাই, মানে আমরা যে কোনো ক্ষেত্রেই একটা খুব অস্থির সময় পার করছি সবাই। তো আমরা যেন আপ্রাণ চেষ্টা করি সেই অস্থিরতা থেকে বের হয়ে আসতে এবং সুস্থ ধারার এবং স্বাভাবিক গতিতে চলার যে পথ, সেই পথটা যেন আমরা সবাই অনুসরণ করি, এটাই। আমরা একটা গান শুনবো এবং সেটা দিয়ে আমি এখন শেষ যে গানটি গাইছি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গান গাইছি। ফুল ফাগুনের এলো মরশুম, ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল, কুসুম